আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার জিওগ্রাফি অনার্স অথবা মেজরদের কোন কোন সিলেবাস তারা পড়বে, সেই সঙ্গে সঙ্গে রেফারেন্স বুক কোনগুলো তারা ফলো করতে পারে, কোশ্চেন প্যাটার্ন কেমন হয় বা সিলেবাসের বা কোন কোন পেপারের মধ্যে কোন টপিকগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে, কিভাবে পড়তে হবে, মার্ক ডিভিশন কেমন, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। সুতরাং যারা এখনও আমার এই চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো, কারণ পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে। তো দেখো, শুরু করা যাক। 5th সেমিস্টারের জিওগ্রাফি অনার্স বা মেজর স্টুডেন্টরা 4টে পেপার কিন্তু তারা পড়বে। দেখো, হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি, তার থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল বোথ। নেক্সট দেখো, কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, এক্ষেত্রেও থিওরি প্র্যাকটিক্যাল বোর্ড পড়তে হবে। হ্যাজার্ড ম্যানেজমেন্ট, সেক্ষেত্রেও থিওরি প্র্যাকটিক্যাল বোর্ড পড়তে হবে। নেক্সট হচ্ছে থিমেটিক ম্যাপিং অ্যান্ড সার্ভেইং, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে এই 4টে পেপার কিন্তু তোমাদের এবার 5th সেমিস্টারের জন্য পড়তে হবে। এবার একে একে কিন্তু আমরা পরপর দেখে নেওয়া যাক এর সিলেবাস, মার্কস ডিভিশন বা রেফারেন্স বুকস, কোশ্চেন প্যাটার্ন, কোন কোন পয়েন্টগুলো তোমরা বেশি করে জোর দেবে বা কোন কোন টপিকগুলো বেশি করে পড়বে, প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো দেখো, ফার্স্ট হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি থিওরি সিলেবাসটি দেখো। প্রথমে আমরা তাহলে থিওরি সিলেবাসটাকে দেখে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল সিলেবাসটা দেখব। নেক্সট, হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফির ফার্স্ট ইউনিটের হাইড্রোলজি, তার মধ্যে আছে দেখো সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজি, অর্থাৎ হাইড্রোলজিতে যে প্রণালীবদ্ধ যে একটা অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তার সাথে সাথে কি গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ আমাদের যে জলচক্রটা আছে সেই সম্পর্কে ভালো করে আমাদের পড়তে হবে। তার মধ্যে দেখো এখানে বলে দিয়েছে ইট ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল রোলস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। বারবার বলছি, যে পয়েন্টগুলো বা যে টপিকগুলোর ওপরে আমি তোমাদেরকে বেশি জোর দিতে বলবো, সেই টপিকগুলো কিন্তু খুব ভালো করে পড়বে বা ভালো করে নোটস তৈরি করে নেবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যদি এই সমস্ত পেপারের ওপরে ফুল নোটস এবং পরীক্ষার আগে যে সাজেশান সেগুলোর দরকার হয়, তো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো, রান অফ কন্ট্রোলিং ফ্যাক্টর, অর্থাৎ রান অফের যে কন্ট্রোলিং ফ্যাক্টর বা নিয়ন্ত্রকগুলো আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। ইনফিল্ট্রেশন, ইভাপো ট্রান্সপিরেশন, রান অফ সাইকেল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রান অফ সাইকেলটাও খুব ইম্পর্টেন্ট, কন্ট্রোলিং ফ্যাক্টরটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখো, নাম্বার 3, ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট, এই টোটাল টার্মটা দিয়েও কিন্তু পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয়। নেক্সট দেখো, প্রিন্সিপাল অফ ওয়াটার হারভেস্টিং অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন থাকে। নেক্সট, গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভৌমজল, তার যে অকারেন্স এবং স্টোরেজ, কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কীভাবে সঞ্চয় হচ্ছে, সেগুলো পড়তে হবে। ফ্যাক্টরস কন্ট্রোলিং গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, কীভাবে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয় এবং গ্রাউন্ড ওয়াটার কীভাবে নিঃশেষ হচ্ছে সেটা পড়তে হবে। ডিসচার্জ অ্যান্ড মুভমেন্ট, গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট সম্পর্কে পড়তে হবে। নেক্সট পার্ট দেখো, ওশানোগ্রাফির সেকেন্ড ইউনিট, এখান থেকে তোমাদের পড়তে হবে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ওশান ওয়াটার। নেক্সট হচ্ছে দেখো, ওশান টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি, অর্থাৎ সমুদ্র জলের যে উষ্ণতা এবং লবণতা সেই সম্পর্কে পড়তে হবে। তার মধ্যে কী কী পড়তে হবে, ডিস্ট্রিবিউশন পড়তে হবে, অর্থাৎ বন্টন এবং ডিটারমিনেন্ট কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এই ওশান টেম্পারেচার, ওশান স্যালিনিটি, সে সম্পর্কে কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো, ওয়াটার মাসেস অ্যান্ড টিএস ডায়াগ্রাম, এই সম্পর্কে জানতে হবে। নাম্বার 8 দেখো, ওশান সার্কুলেশন, সমুদ্রের যে সংবহন, তার সঙ্গে সঙ্গে ওয়েভ অ্যান্ড টাইড, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই। নেক্সট, সি লেভেল চেঞ্জ, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। টাইপ অ্যান্ড কজেস অ্যান্ড ইমপ্লিকেশনস। নাম্বার 10, মেরিন রিসোর্সেস, ক্লাসিফিকেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজেস। তারপর দেওয়া আছে দেখো, অ্যান্ড ইস্যুস রিলেটেড টু পলিউশন অফ দ্য ওশান। ঠিক আছে, এখান থেকে কিন্তু মেরিন রিসোর্সের ক্লাসিফিকেশন ভালো করে পড়ে রাখবে, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে এই হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি থিওরি পেপারটা তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, এই পেপারের ওপরে যে প্র্যাকটিক্যালটা হয়, এর আগে কিন্তু সেমিস্টারগুলোতে তোমরা পরীক্ষার খাতা কীভাবে করতে হয় সে সম্পর্কে ভালোভাবে জেনেছো। কোন কোন টপিক এই হাইড্রোলজি ওশানোগ্রাফির উপর করতে হবে সেগুলো দেখো। কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ রেটিং কার্ভ, একটা রেটিং কার্ভ আঁকতে হবে এবং তার ইন্টারপ্রিটেশন কীভাবে করতে হয় সেগুলো সব জানতে হবে। নেক্সট দেখো, কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ অ্যান্ড ডেরিভেশন অফ পাই ইন্ডেক্স অ্যান্ড ডাব্লিউ ইন্ডেক্স, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় প্র্যাকটিক্যালে আসে। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ অপটোমিক গ্রাফ, হাইড্রোগ্রাফ,
এবং এই সমস্ত প্র্যাকটিক্যালগুলো কিন্তু পরপর আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো, কারণ যখনই আমি ভিডিওগুলো আপলোড করবো তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। নেক্সট নাম্বার 4 দেখো, কনস্ট্রাকশন অফ থিসেন পলিগন ফ্রম দ্য প্রেসিপিটেশন ডেটা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং লাস্ট তো ভাইবা বয়সের জন্য রয়েছে। নেক্সট আমরা দেখে নেব এই বইগুলো, দেখো কোন কোন বই তোমরা ফলো করতে পারো। এখানে আমি দুটো বই দিয়ে রেখেছি, আধুনিক ভূজলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা, দ্যুতিমান ভট্টাচার্য এবং মৈত্রী চক্রবর্তী। নেক্সট দেখো, ভূজলবিদ্যা ও সমুদ্রবিদ্যা, এটা কিন্তু আছে সুমিতা গায়েন এবং শিবশঙ্কর মাল স্যারের। তোমরা কিন্তু এই দুটো বই দেখতে পারো, আরও অনেক বই তোমরা দেখতে পারো। এই দুটো বই আমি তোমাদের দিয়ে রাখলাম, কারণ এইগুলো আমি মোটামুটি দেখেছি, খুবই ভালো বই। নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, তার থিওরি পোর্শনটা একবার দেখে নিই। ফার্স্ট ইউনিট দেখো, কালচারাল জিওগ্রাফি, তার ডেফিনেশন পড়তে হবে, স্কোপ কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি, এই পোর্শন থেকে কিন্তু কোশ্চেন দেয়, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি। নেক্সট নাম্বার 2 দেখো, কম্পোনেন্টস অ্যান্ড স্ট্রাকচার অফ কালচার। নেক্সট কালচারাল হার্থ অ্যান্ড লিম, এখান থেকে কিন্তু কোশ্চেনটা দেয়, দুজনের মধ্যে ডিফারেন্সও পড়তে বলে, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। নেক্সট 4 দেখো, কালচারাল ডিফিউশন, টাইপ অফ কালচারাল ডিফিউশন, ইনোভেশন ডিফিউশন, হ্যাগারস্টান মডেল, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট ডিভিশন অফ মেজর ওয়ার্ল্ড রিজিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে কিন্তু বড় কোশ্চেন একটা দেয়। কালচারাল সেগ্রিগেশন 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, ডাইভার্সিটি অ্যান্ড ইন্টিগ্রেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট সেটেলমেন্ট জিওগ্রাফির উপর দেখো, রুলার সেটেলমেন্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড মরফোলজি, রুলার হাউস টাইপ উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। তারপরে দেখো সোশ্যাল সেগ্রিগেশন ইন রুলার এরিয়াস, এখান থেকে কিন্তু রুলার হাউস টাইপ এই নিয়ে কিন্তু কোশ্চেনটা দেয়। নেক্সট হচ্ছে 9, আরবান সেটেলমেন্ট, ইভ্যালুয়েশন, কনসেপ্ট অফ মেট্রোপলিস, মেগালোপলিস, কুনারবেশন অ্যান্ড অ্যাগ্লোমারেশন, এগুলো কিন্তু 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আরবান মরফোলজি, এখান থেকে কিন্তু একটি বা দুটি কোশ্চেন অবশ্যই থাকবে, মডেল অফ বার্জেন্স, হোয়েট অ্যান্ড হ্যারিস উলম্যান, ক্লিয়ার, এদের মডেলগুলো পড়ে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। ফার্স্ট দেখো, ম্যাপিং স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অফ এনি সেন্সাস ইয়ার ইউজিং পাইগ্রাফ, এটা করতে হবে। নেক্সট, কার্টোগ্রাম রিপ্রেজেন্টিং রুট মেটেরিয়াল ইউজ অফ রুলার হাউসেস অফ এনি স্টেট অফ ইন্ডিয়া ইন দ্য সেন্সাস ইয়ার দেওয়া আছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু কার্টোগ্রামটা করতে হবে। নেক্সট, accessibility mapping using detour index from survey of India 1:50K topographical map. Next দেখো, nearest neighbor analysis from survey of India topographical map of plain region, ঠিক আছে। তারপরে তো ভাইবা ভয়েস রয়েছে। এই সমস্ত প্র্যাকটিক্যালগুলো কিন্তু পরপর আমার চ্যানেল দিয়ে পেয়ে যাবে তোমরা। নেক্সট দেখো, এই দুটো বই তোমাদেরকে আমি দিয়ে রেখেছি, মানবীয় ভূগোল অন্বেষণে, তুইন স্যার, বিশ্বজিৎ মণ্ডল স্যার, মন্টুচরণ মাইতি স্যারের বইটা কিন্তু এখানে আছে। তারপরে দেখো, এখানে সামাজিক, সাংস্কৃতিক ও বসতি ভূগোলের রূপরেখা, এখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট, হ্যাজার্ড ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা পেপার। দেখো, অ্যাপ্রোচেস টু হ্যাজার্ড স্টাডি, রিস্ক পারসেপশন অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তারপর দেখো, হ্যাজার্ড প্যারাডাইম অ্যান্ড কন্টিনিউম, এই পোর্শন থেকে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন তোমরা পাবে পরীক্ষায়, আমি বলে রাখলাম, ভালো করে তোমাদের এটা কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে রেসপন্স টু হ্যাজার্ডস, প্রিপেয়ার্ডনেস, ট্রমা, আফটারম্যাথ অ্যান্ড রেজিলিয়েন্স ক্যাপাসিটি বিল্ডিং, 2 মার্কসের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং 5 মার্কসের জন্য। নেক্সট নাম্বার 3 দেখো, হ্যাজার্ড ম্যাপিং ডেটা অ্যান্ড জিওস্পেশাল টেকনিক, এখান থেকে কিন্তু বলে দেওয়া আছে যে 2 নম্বর যেসবগুলো আছে সেখান থেকে কিন্তু তোমাদের এগুলোকে তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে দেখো, বলে দেওয়া আছে ইউনিট 2, আর্থকোয়েক, তার ফ্যাক্টরস, তার ভালনারেবিলিটি, কনসিকুয়েন্স এবং ম্যানেজমেন্ট, প্রত্যেকটারই কিন্তু সেম। ল্যান্ডস্লাইড, তারও পড়তে হবে, ল্যান্ড সাবসিডেন্স, ট্রপিক্যাল সাইক্লোন, রিভার ব্যাঙ্ক ইরোশন, প্রত্যেকটার কিন্তু এইগুলো পড়তে হবে, প্রত্যেকটার ফ্যাক্টরস, ভালনারেবিলিটি, কনসিকুয়েন্স এবং ম্যানেজমেন্ট কীভাবে করা যায়, প্রত্যেকটার কিন্তু সেম। এখানে ফায়ার, বায়োহ্যাজার্ড, এগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো অল্টারনেটিভভাবে আসে। তো নেক্সট দেখো, এর প্র্যাকটিক্যালটা দেখে নিই, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটি। দেখো, এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে অন্যান্য প্র্যাকটিক্যালের মতো নয়, কিন্তু এটা অন্যভাবেই তোমাদের তৈরি করতে হবে, একটা রিপোর্ট তৈরি করতে হবে। তার টপিকগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, ল্যান্ড সাবসিডেন্স, যে টপিকগুলো দেওয়া আছে, এখানে 13টা টপিক দেওয়া আছে।
খুব ভালো করে কিন্তু এটা একটু বুঝে নাও, এখানে কি বলা হয়েছে একটু দেখে নাও, তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। এ গ্রুপ প্রজেক্ট রিপোর্ট ইজ টু বি প্রিপেয়ার্ড, তার মানে কি একটা তোমাদের গ্রুপে করে একটা কিন্তু রিপোর্ট তৈরি করতে হবে। সাবমিটেড বেসড অন এনি অন কেস স্টাডি অ্যামং দ্য ফলোয়িং হ্যাজার্ড ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ইনকর্পোরেটিং এ প্রিপেয়ারনেস প্ল্যান। মানে এখানে কিন্তু যে কতগুলো কেস স্টাডির হিসেবে টপিকগুলো দেওয়া আছে তার উপর বেস করে গ্রুপে একটা করে তোমাদের কেস স্টাডি কিন্তু তৈরি করতে হবে। তা কীভাবে করতে হবে সেগুলো কিন্তু পরবর্তীতে আরও বলে দেওয়া আছে, দেখে নাও। বলা হয়েছে দেখো, অন কেস স্টাডি উইল বি ডান বাই এ গ্রুপ অফ 5 to 10 স্টুডেন্ট। তার মানে তোমাদের যে কোনো একটা টপিক নেবে, এবং কলেজে যদি তোমরা 30 জন হও তাহলে তোমাদের 5 to 10 অর্থাৎ তোমরা 5 জন করে গ্রুপ করে 6টা গ্রুপ করতে পারো, বা 10 জন করে গ্রুপ করে 3টে গ্রুপ করতে পারো। ঠিক আছে, আমি বলতে পারলাম, কারণ এখানে কিন্তু 5 থেকে 10 জন এর মধ্যে কিন্তু গ্রুপ তৈরি করতে বলেছে। তুমি 5 জনকে নিয়েও একটা গ্রুপ করতে পারে, সেই সঙ্গে সঙ্গে 10 জনকে নিয়েও কিন্তু একটা গ্রুপ তৈরি করতে পারে। কলেজ যেভাবে তোমাদেরকে গাইড করবে তোমরা কিন্তু সেভাবেই এই পেপারগুলোকে বা এই রিপোর্ট বা কেস স্টাডি যাই বলো না কেন সেগুলোকে তৈরি করতে হবে গ্রুপ ওয়াইজ। তারপর দেখো কি বলা হয়েছে, ডিফারেন্ট গ্রুপ মে চুজ ডিফারেন্ট কেস স্টাডিজ ফ্রম এনি অন অর ডিফারেন্ট টাইপ অফ ডিজাস্টার। এখানে যে বিভিন্ন ডিজাস্টারগুলো বলা হয়েছে তার মধ্যে থেকে একটা করে গ্রুপে একটা করে তোমাদের কেস স্টাডি করতে হবে। তাহলে 5টা যদি গ্রুপ হয় টোটাল কলেজে তাহলে 5টা টপিক চুজ করতে হবে, যদি 10টা গ্রুপ হয় তাহলে 10টা টপিক এখান থেকে চুজ করতে হবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? নেক্সট দেখো বলা হচ্ছে দ্য রিপোর্ট শুড বি প্রিপেয়ার্ড অন সেকেন্ডারি ডেটা। খুব ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে এখানে কোনো প্রাইমারি ডেটা হবে না, তোমাদেরকে কিন্তু সেকেন্ডারি ডেটার ওপরে বেস করে তোমাদেরকে এই কেস স্টাডি বা রিপোর্টটাকে রেডি করতে হবে। সেকেন্ডারি ডেটা মানে কি, যেগুলো তোমরা অনলাইন হবে বা কোনো বই থেকে পাচ্ছ সেরকম ডেটা দিয়ে কিন্তু করতে হবে। প্রাইমারি ডেটা কি, যেটা তোমরা ফিল্ডে গিয়ে নিয়ে আসো, এখানে কোনো ফিল্ডের জায়গা নেই, এখান থেকে কিন্তু তোমাদের সেকেন্ডারি ডেটার ওপর বেস করে রিপোর্টটা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটি। নেক্সট দেখো বলা হচ্ছে হ্যান্ড রিটেন অন A4 or letter size page in candidates own word not exceed 2000 word। তার মানে এই যে তোমার রিপোর্টটা করবে সেটা কিন্তু আমরা A4 পেজেই করবে, কারণ CBCS সিস্টেমে কিন্তু A4 পেজেই সবগুলো করতো, সবাই করতো সেটাই। আর কি করবে, এই যে রিপোর্ট তৈরি করবে সেটা কিন্তু তোমাদের নিজের হাতে কিন্তু সেটা লিখতে হবে, এবং সেই রিপোর্টটাকে 2000 এত ওয়ার্ডের বেশি কিন্তু হবে না। ঠিক আছে, এর মধ্যে তোমাদের করতে হবে। নেক্সট দেখো আরও বলা হচ্ছে রিপোর্ট শুড কন্টেইন এ প্রপার টাইটেল, অর্থাৎ এই যে রিপোর্ট তৈরি করবে রিপোর্টে কিন্তু একটা প্রপার তোমাদের নাম দিতে হবে, প্রপার কিন্তু টাইটেল থাকতে হবে। নেক্সট দেখো আরও বলা হয়েছে দ্য রিপোর্ট শুড ইনকর্পোরেট রেলিভেন্ট টেবিল, ম্যাপ, ডায়াগ্রাম, রেফারেন্স নট এক্সিড 10 পেজেস। তার মানে এই যে রিপোর্টের ক্ষেত্রে তোমরা যে ডায়াগ্রাম দেবে, ম্যাপ দেবে, টেবিল দেবে, এগুলো কিন্তু 10টা বেশি পেজের হবে না, এখান থেকে কিন্তু বলেই দেওয়া হচ্ছে নট এক্সিডিং 10 পেজেস। ক্লিয়ার? ফটোগ্রাফ আর অপশনাল অ্যান্ড শুড নট এক্সিড 3। যদি ফটোগ্রাফ তোমরা দিতে চাও তাহলে কিন্তু সেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু সেটা 3টে পেজের বেশি কিন্তু হবে না। ক্লিয়ার হলো? নেক্সট দেখো আরও বলা হয়েছে এ কপি অফ দ্য স্টেপলড অর স্পাইরাল বাউন্ডেড রিপোর্ট ইন এ ট্রান্সপারেন্ট কভার ডিউলি সাইন্ড বাই দ্য কনসার্ন টিচার। তার মানে বোঝা গেল এই যে রিপোর্টটা তুমি তৈরি করবে সেটা তো তোমরা স্টেপল করবে, বা তোমার যে স্পাইরাল বাইন্ডিং খুব ভালো করে যে বাইন্ডগুলো করা হয় পরীক্ষার খাতাটা সেইভাবে তোমার তো করবেই, সেই সঙ্গে সঙ্গে সেই খাতায় কিন্তু যে তোমার কনসার্ন টিচার যেটা তোমাদেরকে এই রিপোর্টটা তৈরি করতে সাহায্য করছে তাদের কিন্তু সাইন মাস্ট। ঠিক আছে, সাইন ছাড়া কিন্তু তোমাদের এই যে 25 মার্কসের যে এক্সামটা হবে খাতার ওপরে সেটা কিন্তু তোমাদের কোনো ভ্যালু হবে না। নেক্সট দেখো তারপর বলা হচ্ছে ইজ টু বি সাবমিটেড ডিউরিং এক্সাম, এবং
ডিউরিং এক্সামের সময় কিন্তু ওই খাতাটা তোমাকে সাবমিট করতেই হবে, অর্থাৎ খাতা ছাড়া কিন্তু তোমাদের এক্সামটা দেওয়া যাবে না। দেখো পরে হয়তো বলাই আছে, উইদাউট দ্য রিপোর্ট দ্য ক্যান্ডিডেটস উইল নট বি ইভ্যালুয়েটেড ফর, এই যে পেপারটা কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখেছো? তাহলে তোমাকে খাতা কিন্তু খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে, এবং সেটা কিন্তু প্রপার যেসব আমি নিয়মগুলো বললাম এখানে কিন্তু লেখা আছে, প্রয়োজন পড়লে তোমরা পড়েও নিতে পারো। আর আমার ভিডিওতে তো আমি একটু ভালো করেই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। এই প্র্যাকটিক্যালটা কিন্তু একটু তোমাদের এর আগে যেসব প্র্যাকটিক্যালগুলো করেছো, যেসব কোশ্চেন আসে সেগুলো তোমাদের লিখতে হয় ইত্যাদি, সেসবগুলো নয়। তোমরা যে কাজটি করবে সেই কাজের ওপরে তোমাদের প্রশ্ন ধরা হবে, সেই খাতা নিয়ে যেতে হবে, সেই খাতা থেকে কোশ্চেন ধরা হবে, সেই কোশ্চেনের ওপর বেস করে তোমাদের মার্কসটা দেওয়া হবে আউট অফ 25। ক্লিয়ার হলো? তাহলে পরবর্তীতে আমরা দেখে নিই বইটা। এখানে দেখো দুটো বই আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি, দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা, নীলাংশু স্যারের। এখানে আরও একটা বই আছে, দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা, চঞ্চল কুমার নাগ স্যারের। দুটো বই খুবই ভালো, আমি তার জন্য তোমাদেরকে দিয়ে রেখেছি। নেক্সট দেখো থিমেটিক ম্যাপিং অ্যান্ড সার্ভেইং, এই পেপারে তোমাদের একটু দেখে নাও সিলেবাসটি। কনসেপ্ট অফ রাউন্ডিং খুব ইম্পর্টেন্ট কিন্তু, সায়েন্টিফিক নোটেশন, লগারিদম, এন্টি লগারিদম, ন্যাচারাল অ্যান্ড লগ স্কেল, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ 2 মার্কসের জন্য কিন্তু এই পেপারে এই ধরনের পার্ট থেকে কোশ্চেনগুলোকে দেয়। নেক্সট হচ্ছে প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ জিওলজিক্যাল ম্যাপ, খুব ইম্পর্টেন্ট। প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ সোশিও ইকোনমিক ম্যাপ। এখান থেকে আরও কতগুলো দেখো ন্যাশনাল এজেন্সিসগুলোর নাম দেওয়া আছে থিমেটিক ম্যাপের, ইন্ডিয়ার ক্ষেত্রে ন্যাটমো আছে, জিএসআই আছে, এনবিএসএস এলইউপি আছে, এনএইচও, এনআরএসসি, ভুবন, এগুলো কিন্তু সম্পর্কে তোমাদের 5 মার্কসের জন্য পড়তে হবে বা 2 মার্কসের জন্য পড়ে রাখবে। আমি বলবো 5 মার্কসের জন্য পড়ে রেখো, তাহলে কিন্তু পরীক্ষায় 2 মার্কসে রাখলে সেখান থেকে তোমরা লিখতে পারবে, এখান থেকে 2 অথবা 5 মার্কস আসে। নেক্সট দেখো এখান থেকে বলে দেওয়া হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সার্ভেইং অ্যান্ড সার্ভে ইকুইপমেন্ট, প্রিজমেটিক কম্পাস। আবারও বলছি, এই সমস্ত পেপারগুলোতে পরীক্ষার সময় কিন্তু আমি তোমাদের জন্য সাজেশান দিয়ে থাকি, এবং তোমাদের যদি ফুল সাজেশান দরকার হয় তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। নেক্সট দেখো বেসিক কনসেপ্ট অফ সার্ভেইং অ্যান্ড সার্ভে ইকুইপমেন্ট, এখানে কিন্তু ডাম্পি লেভেল, সেম থিওডোলাইট, অ্যাবনি নেবেল, এখান টোটাল স্টেশন অ্যান্ড ইকো সাউন্ডার, এগুলো কিন্তু দেওয়া আছে। তার মানে বুঝতে পারছো যে এই সমস্ত যে পয়েন্টগুলো থেকে বা টপিকগুলো থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, যে তোমাকে বলতে পারে যে ডিসকাস এনি 5 পার্টস অফ ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট বা ডিসকাস এনি 7 পার্টস অফ ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট, এরকম করে কিন্তু তোমাদের কোশ্চেনগুলোকে আসতে পারে, বা সোর্স অফ এরর, এই সমস্ত কোশ্চেনগুলো আসে। যদিও তোমরা সাজেশন পেলে খুব ভালো করে বুঝতে পারবে কী ধরনের কোশ্চেন বা কোন কোন টপিকের ওপরে পড়তে হবে। নেক্সট দেখো এই পেপারের ওপরে প্র্যাকটিক্যালটি কী বলা হয়েছে, ট্রাভার্স সার্ভে ইউজিং প্রিজমেটিক কম্পাস, তাহলে প্রিজমেটিক কম্পাস দিয়ে ট্রাভার্স সার্ভে প্র্যাকটিস করতে হবে ইনস্ট্রুমেন্ট বেস। নেক্সট হচ্ছে দেখো প্রোফাইল সার্ভে ইউজিং ডাম্পি লেভেল, প্রোফাইল সার্ভে ইউজিং অ্যাবনি লেভেল, এগুলো কিন্তু সব থিওরিটিক্যালটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা ভালো করে বুঝতে পারবে। নেক্সট দেখো বলা হয়েছে হাইট ডিটারমিনেশন অফ বেস অ্যাক্সেসেবল ইনঅ্যাক্সেসেবল অবজেক্ট বাই থিওডোলাইট সেম ভার্টিক্যাল প্লেন মেথড, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার দিন তোমাদের যে ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় সেই ইনস্ট্রুমেন্ট থেকে মান বা রিডিং নিয়ে সেগুলোকে কিন্তু তোমাদের পরীক্ষায় আঁকতে হবে, বা সেগুলোকে ক্যালকুলেশন করতে হবে এবং ছবি আঁকতে হবে ইত্যাদি। কিন্তু ভালো করে তোমাদের এই প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু করতে পারবে না। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের, কারণ এগুলো কিন্তু একটু তোমাদের ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা ছবি দিয়ে দিয়ে ভিডিও করে করে তোমাদেরকে দেওয়ার। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো, তাহলে দেখবে তোমাদের এক্সাম রিলেটেড যে বিভিন্ন প্রিপারেশানগুলো খুব ভালো করে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের জন্য তো অবশ্যই আমি সাজেশান প্রত্যেকবারের মতো দিই, সেই সাজেশান থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাও। তার জন্য ফুল সাজেশান পেতে গেলে অবশ্যই কিন্তু এই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে ফুল সাজেশানটা নিয়ে নিও। নেক্সট হচ্ছে, হ্যাঁ এটা একটু তোমরা দেখে নাও যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, তোমরা অলরেডি জানো, তাও একবার বলে দিই একটু, কারণ তোমাদের এই পার্টটা একটু খুবই অসুবিধা হয়, কারণ অনেকে পরীক্ষায় শেষ করতে পারো না। তাহলে একটু দেখে নাও, তোমরা কিন্তু জানোই যে 75 মার্কসের পরীক্ষা দিতে হলে তোমাদের 14টি কোশ্চেন দেওয়া থাকে, 2 মার্কসের জন্য 10টা কোশ্চেন লিখতে হয়, 7টা কোশ্চেন 5 মার্কসের জন্য দেওয়া থাকে, তার মধ্যে থেকে 5টা লিখতে হয়, এবং 4টে কোশ্চেন দেওয়া থাকে 15 মার্কসে, 2টো কোশ্চেন তোমাদেরকে লিখতে হয়।
কিন্তু যেটা বলা সেটা হচ্ছে 2 মার্কসের যখন কোশ্চেনের অ্যান্সার করবে তখন সেটা কিন্তু অ্যান্সারটা 50 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। 5 মার্কসের যে কোশ্চেনটি অ্যান্সার করবে সেটা 125 এর মধ্যে লেখার চেষ্টা করবে এবং 15 মার্কসের জন্য 500 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। এই যে ওয়ার্ড লিমিটগুলো আমি বললাম এগুলো কিন্তু কোশ্চেনে তোমাদের উল্লেখ থাকে। তোমরা কি করো, যে কোনো 2 মার্কসের কোশ্চেন লেখার জন্য পুরো 2 পাতা লিখে দাও, 1 পাতা লিখে দাও। এই জন্য কি হয়, তোমাদের পরবর্তীতে কোশ্চেন বা 15 মার্কস বা 5 মার্কস এরকম করে কিন্তু তোমাদের ছেড়ে আসতে হয়। আর যখনই তোমরা কোশ্চেন ছেড়ে আসছো বা কোশ্চেন অ্যান্সার করতে পারছো না সময়ের অভাবে, তখনই কিন্তু তোমাদের মার্কসটা কমবেই। তার জন্যই বলছি ঠিক যতটুকু চাওয়া হচ্ছে সেই রকম টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখবে পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট হবেই। কারণ ম্যাক্সিমাম জন কিন্তু পরীক্ষায় তোমরা শেষ করে আসতে পারো না, তার জন্য কিন্তু রেজাল্টটা খারাপ হয়। আর ভালো করে শেষ করতে গেলে তোমাদের কিন্তু এই টাইম লিমিটগুলো বা এই ওয়ার্ড লিমিটগুলো তোমাদেরকে ভালো করতে হবে। টাইম তো অবশ্যই, টাইমের সাথে সাথে ওয়ার্ড লিমিটগুলো মেনটেন করতে হবে। আর একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, একটু ভালো করে হাতের স্পিডটা বাড়াতে হবে। প্র্যাকটিস করবে, লেখা প্র্যাকটিস করবে, দেখবে খুব সুন্দর করে তোমরা শেষ করতে পারবে। কারণ আমাকে অনেকেই জানাচ্ছিল তোমরা কিন্তু শেষ করতে পারোনি। এইভাবে কিন্তু তোমাদেরকে একটু টাইম ধরে ধরে এবং এই ওয়ার্ড লিমিট ধরে ধরে তোমাদের কিন্তু লেখা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা শেষ করতে পারবে। নেক্সট দেখো, প্র্যাকটিক্যালের জন্য এর আগেও যেটা বলেছি, প্র্যাকটিক্যালের জন্য শুধুমাত্র হ্যাজার্ড ম্যানেজমেন্ট পেপারটা বাদ দিয়ে বাকি যে পেপারগুলো রয়েছে 10 মার্কসের একটা করে কোশ্চেন থাকবে। 2টো কোশ্চেন থাকলে সেটা 20 মার্কস, 5 মার্কস হচ্ছে ভাইবা। এখানে তোমরা ভালো করে জানো কোনো অপশান থাকে না, প্রত্যেকটি কোশ্চেন তোমাদের লিখতে হতে পারে। 10 মার্কসের জন্য হয়তো তোমাদের সাব ডিভিশন থাকতে পারে 8+2 ইন্টারপ্রিটেশনের জন্য এরকম করে, বা 6+4 এরকম করে কিন্তু থাকতে পারে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এই যে পেপারের ওপরে থিমেটিক ম্যাপিং অ্যান্ড সার্ভিং যে পেপারের ওপরে এই সমস্ত প্র্যাকটিক্যাল বইগুলো যেগুলো তোমরা এর আগে কিনে রেখেছো সেগুলো পড়লেই হবে, এক্সট্রা করে কিছু কেনার দরকার নেই। এই বইগুলো তোমাদের কাছে সেই ফার্স্ট সেমিস্টার থেকে প্র্যাকটিক্যাল বই আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম, সেগুলো থাকলেই কিন্তু এখান থেকে তোমরা এই পেপারটার জন্য প্রিপারেশন করে নিতে পারবে। এছাড়া তো আমি তো আছি, বিভিন্ন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু তোমাদের বিভিন্ন নোটসগুলোকে আমি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো কোন কোন সিলেবাসগুলো পড়বে বা কোন কোন টপিকগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। অবশ্যই কিন্তু আমি আবারও বলছি, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো এবং প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনাটা শুরু করে দাও, তাহলে দেখবে পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট হবে। তাহলে আশা করি তোমাদেরকে খুব ভালো করে এই সিলেবাসগুলো বা কোন কোন বিষয়গুলো ভালো করে পড়তে হবে, কোন কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কোন কোন বইগুলো তোমরা ফলো করতে পারো, প্রত্যেকটি বিষয় আমি তোমাদেরকে একটু বোঝাতে পারলাম। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে এইরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো এবং প্রত্যেকেই ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটি কিন্তু বেশি করে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।